প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বর্ণা শিকদার, পর্ব ৩। ভাই, তোর বংশের বাতি এখনও ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে গিয়েছে। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবাই এই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এদিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। আর এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাতের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড, ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ঝট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো সরু করে ফিসফিসিয়ে বলল, জানু আমি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো খবিস, ও সরি, টমেটোর ধুরস, এই প্রফেসর সাহেব আমার আসল বর? মেহের মনে মনে নিঃশব্দে হাসল। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হা বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানু জানু জানু, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান, শেষমেশ আমার এই ক্রাশটার সাথেই আমার বিয়ে দিয়েছো। ইয়াহু, এখন তো আমার খুশিতে নাগিনী ড্যান্স দিতে ইচ্ছে করছে। নাগিনী নাগিনী। এই বলেই মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানেই কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বউয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার জেদ আর অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বললেও সে আগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনে না। ফেসবুকে উজানের একটা ড্রেসিং ছবি দেখেই সে তার উপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের উপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কতজনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করত, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চুলোচুলি করে ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরের উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল, কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনোদিন তা সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনের সুখে নেচেই চলেছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মৌ প্লিজ এবার থামো বইন, সবাই হা করে দেখছে তোকে, দেখুক তাতে আমার কি। ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি, আজ আমি নাচবই। ও এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটায় খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো, ধুম্মা চলে উজানের নানি খাতার তলে, মুলা খায়া বোম মারে লা 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 লা। নতুন বউয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল।
উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতে তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনার সুরে বললেন, বাবা, এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাইফুট, একটা পাবনা পাগল গারদ থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চার সাথে তোমরা ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সে নিজে তো আস্ত একটা পাগল, সাথে আমাকেও আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠীও উদ্ধার করে ছাড়লো। ডিসগাস্টিং এই স্টুপিড মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট? এই বলেই উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ভূত মাথা থেকে নামল। সে চারদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? রিপুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝোড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারেই হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? এর এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকের সুরে বলল, বইন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুফুদের বাসা নয়, এটা তো শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড় করতে হবে না। সে নিজের রুমে গেছে, এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়, আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মেহেরের এমন বাঘা আর রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দু হাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেনি মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে জুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়েন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ। আর এই মুহূর্ত সেখানে দেরি করল না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হাঁ হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকে আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিক চোখ বুলিয়ে দেখল উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবল, ড্রয়িং রুমের ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে আর একা একা রুম থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। কিছুক্ষণ পরেই বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টপ টপ করে পানি ঝরছে। ড্রয়িং রুমে এই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতে তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়ে যখন সে বিছানার উপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগে তার কপালে
রগগুলো দপদপ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। যে বিয়েটাকে সে মনে ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজখাই মেজাজে চেঁচিয়ে বলে উঠল, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশ মার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরে সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি জ্বলেও যাচ্ছিল। তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াই আর ইউ সাইল্যান্ড? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরের রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ন দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো, সো কিউট। ওয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জানপ্রিয় দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখা তো দূর, উল্টো তাকে দেখে করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা। উজান নিজের বিরক্তি চেপে ধরে নিজেই একপাশে হয়ে সরে দাঁড়ালো। এই ডান পিঠে মেয়েটা চক করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। কিন্তু মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েই আছে। হঠাৎ করেই সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌও ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বায়ে গেলে মৌ বায়ে। তা দেখে রাগে একেবারে বোম ফাটল উজানের। সে ঝট করে পেছন ফিরে কটকট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়েটের মতো আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রবলেম কি তোমার? ও শাড়ির আঁচলটা আঙ্গুল পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশ বর, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলেই গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতেই উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল। মৌকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্লস আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কাসের কারো সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টে যার সাথেই আমার ছবি দেখেছ তার ইনবক্সে গিয়েই তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছ, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিতা করল। শাড়ির পাড় দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্টে ইনবক্সে ওভাবে লাভ মেসেজ দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলে মুঠি টেনে ধরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে বেলকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পিছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর স্বরে দুই হাত বুকের কাছে গুটিয়ে আওড়ায়, হোয়াইট আর ইউ ফলোয়িং মি এগেইন? মৌ মুখে আঙ্গুল রেখে
চোখ দুটো বড় বড় করেই বলল, আপনি এত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল, এক থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার, হ্যাঁ? কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়ায় এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল, পুচকি একটা মেয়ে। মৌ নিজের কোমর 2 হাত দিয়ে ধরে মুখটা বেঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনি করে, আমি মোটেও পুচকে নয়, আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা দেখেই বুঝতে পারছি। তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভান নিয়ে উত্তর দিল, এটা আবার কি জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটিতে নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম, আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরেছে। ভাবা যায়? মৌ উপরে তাকিয়ে 2 হাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো, বাবু তুমি আমাকে কোন ডালিমের হাতে তুলে দিলে? বাসর রাতে রোমান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলেছে? এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসল। মেয়েটার উপর সে চরম বিরক্তি হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক খক করে কাশতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেসরের কারণে জীবনের সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসর রাতে এভাবে মুখের উপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপর এই পিচ্চি মেয়েটার বয়স তার চেয়ে অর্ধেক। উজান ভাবল, তখন যদি সে একটু স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক ছিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ করো ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে? শোনো মেয়ে, পিচ্চির মতো থাকবে, হয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোমান্সের বদলে হুট করে ম্যাথ, এর কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সব কটা দাঁত কেলিয়ে একটা কাঁচুমাচু হাসি দিয়ে বলল, এই না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করেছি, ম্যাথ করতে যাব কোন দুঃখে তবে? ও নিজের কথা শেষ করার আগে উজান গট গট করে পা ফেলে সোজা রুমের ভেতর চলে যায়। ও বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনে বিড়বিড় করে উঠল, খবিস একটা। শেয়ালের সামনে আস্ত একটা মুরগি গুড় গুড় করছে, অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিজে পিরিত করতে আমার পেছনে ঘুরঘুর করবে সেদিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেব। উজানের পিছু পিছু মৌ রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন মনে করল না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মৌয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোণার সোফাটা ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল, এই স্টুপিড গার্ল, তুমি ওই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতে রুম থেকে বের করে দেব। মাইন্ড ইট।
না, তুমি আমার কেউই হও, আর না আমি তোমার। সো আমার থেকে সব সময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পারছো? ও উজানের দিকে মুখটা কুঁচকে এক বিশ্রী ভেংচি কাটালো, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে ফোঁটার সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানায় নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গম্ভীর ঘুমের দেশে তলিয়ে গেল।